দেখো, তোমাদের স্কুল থেকে দেখবে একটা অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে ক্লাস 10-এর। সেই অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে ফিজিক্যাল সায়েন্সের দুটো কোশ্চেন পেপার আছে। তো আমি আজকে অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে পার্টটা, অর্থাৎ প্রথম যে প্রশ্নপত্রটা, সেটা নিয়ে একটু আলোচনা করছি। তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার সময় সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো খাতায় লিখে নেবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি যেভাবে বলবো সেভাবে খাতায় লিখে নেবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরে, সেটা হচ্ছে মাত্রীয় বিশ্লেষণ থেকে ক্যাপিটাল আর, বড় হাতের আর এর একক কি হওয়া উচিত তা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হচ্ছে এখানে ক্যাপিটাল আরটা কি, এটা আগে জানতে হবে। তোমরা সকলে জানো আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আদর্শ গ্যাস সমীকরণ, 1 মোল গ্যাসের ক্ষেত্রে লেখা হয় পিভি ইজিক্যাল টু আর টি, আর এন মোল গ্যাসের ক্ষেত্রে লেখা হয় পিভি ইজিক্যাল টু এন আর টি। এই যে আর, এটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটাকে আমরা বলি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এই ক্যাপিটাল আর এর একক বার করতে বলেছে মাত্রা বিশ্লেষণকে কাজে লাগিয়ে। তো আগে আমরা সমীকরণটা লিখব। তো তোমরা লেখো যে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে প্রথম প্রশ্ন 1 নম্বর লিখব আমরা যে আমরা জানি এন মোল আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজিক্যাল টু এন আর টি। তোমাকে এই আর এর একক বার করতে হবে। তো তুমি লিখবে কি প্রথমে, তাহলে এখানে একটা অর দিয়ে লেখো আর ইজিক্যাল টু পিভি বাই এন টি। এবার এখানে প্রত্যেকের মাত্রীয় সংকেত বসাই আমরা। দেখো, যদি আমরা প্রত্যেকের মাত্রীয় সংকেত বসাই তাহলে কি আসছে, পিভি। তাহলে পি হচ্ছে কি, চাপ। পি মানে হচ্ছে চাপ। তো চাপের মাত্রীয় সংকেত এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তারপরে ভি মানে কি, আয়তন। আয়তন মানে এল কিউব হয় তার মাত্রীয় সংকেত। এন কি, এন মানে মোল, এন হচ্ছে মোল। আর টি কি, তাপমাত্রা, উষ্ণতা। তো উষ্ণতাকে আমরা কেলভিন এককে লিখি, সেই জন্য আমরা এটাকে কে দিয়ে প্রকাশ করব। টেম্পারেচার মানে কেলভিন, কে। টেম্পারেচার কেলভিন, কে। কেলভিন হচ্ছে ওর একক, কে। এইবার এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 এল কিউবটাকে, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, দেখো এম এল স্কোয়ার হয়ে গেল। এখানে পাওয়ার 3 আছে, এখানে -1 আছে, তাহলে হলো এল স্কোয়ার। আর এখানে আসলো টি টু দি পাওয়ার -2, আর নিচে মোল, আর এখানে কে, কে মানে কেলভিন। এবার দেখো এই যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা কিন্তু কার্যকে প্রকাশ করে। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এটা প্রকাশ করে কাকে, এটা হচ্ছে কার্যের মাত্রা, কার্য। এটা হলো কার্যের মাত্রা। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এটা হয়ে গেল কার্য, কার্যের মাত্রা। তাহলে এখানে লিখে দিই আমরা, এটা কার্যের মাত্রা। আর নিচে তো আছে মোল, আর কি আছে, কেলভিন। এবার তোমাকে আর এর একক লিখতে বলেছে। তাহলে এসআই পদ্ধতিতে আর এর একক তাহলে কি হবে, এসআই পদ্ধতিতে আর এর একক, দেখো এবার আমি কি লিখব, কার্য, কার্যের মাত্রা। তাহলে এককটা কার হবে, কার্যের। কার্যের একক কি হয়, জুল। কার্যের একক জুল। নিচে কি আছে, মোল। মোলকে যদি বাংলায় লেখো ময়কার লো, মোল। আর এখানে কেলভিন, কে মানে কেলভিন। তাহলে কি দাঁড়ালো, জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। বা এটাকে তুমি এভাবেও লিখতে পারো, জুলকে আমরা জে দিয়ে লিখি,
মোল MOL আর কেলভিনকে কে দিয়ে লেখা যায়, এভাবেও লেখা যায়, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর যদি এটা সিজিএসে লিখতাম, সিজিএস পদ্ধতিতে আর এর একক, সেখানে কি হতো তাহলে কার্যের মাত্রা, তাহলে কার্যের একক সিজিএস পদ্ধতিতে হয় আর্গ, ERG আর্গ, আর নিচে মোল, আর এখানে কেলভিন। তাহলে এটা আসতো আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, টু দি পাওয়ার -1, এটাকে আমরা ইনভার্স বলি। তাহলে এই হয়ে গেল তোমার আর এর একক। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে আমি দেখো মাত্রা বিশ্লেষণ করে আমি আর এর একক বার করে দিলাম। তো এই হলো তোমাদের প্রথম প্রশ্নটার উত্তর, যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আর এর একক কি হওয়া উচিত সেটা নির্ণয় করো। তাহলে আর এর একক হওয়া উচিত সিজিএস পদ্ধতিতে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর এসআই পদ্ধতিতে হওয়া উচিত জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর সিজিএস পদ্ধতিতে আর এর একক হওয়া উচিত আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই হলো তোমাদের 1 নম্বর প্রশ্ন। নেক্সট এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে যে প্রশ্নটা আছে সেখানে একটা অঙ্ক দিয়েছে, বলছে এসটিপিতে একটি গ্যাসের 112 ml আয়তনের ভর 0.22 গ্রাম, ওই নমুনায় কটা অণু আছে আর গ্যাসটির মোলার ভর কত? মোলার ভর মানে 1 মোল গ্যাসের ভর বার করতে হবে। 1 মোল গ্যাসের ভরকে বলা হয় মোলার ভর। তো দেখো কিভাবে করব আমরা, আমাদের বলেছে এসটিপিতে 112 ml গ্যাসের ভর হচ্ছে 0.22 গ্রাম। তাহলে আমরা লিখি যেটা আমাদের দিয়েছে, যে এসটিপি, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, এসটিপিতে 112 ml গ্যাসের ভর 0.22 গ্রাম। এবার প্রশ্ন হচ্ছে এসটিপিতে প্রথমে আগে জানতে হবে তোমাকে 1 মোল গ্যাসের আয়তন কত। তোমরা পড়েছো দেখো অ্যাভোগাড্রো নাম্বার, আমরা পড়েছি অ্যাভোগাড্রো নাম্বার। সেখানে আমরা চ্যাপ্টারটা পড়তে গিয়ে দেখবে মোলের ধারণা বলে আমরা একটা চ্যাপ্টার পড়েছি, মোলের ধারণা। মোলের ধারণা চ্যাপ্টারে আমরা পড়েছি যে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এই 22.4 লিটারকে যদি আমরা এমএলএ নিই, 22.4 লিটারকে এমএল মানে মিলিলিটার, তাহলে হবে 22,400। 22.4 লিটার মানে হচ্ছে 22,400 মিলিলিটার। তাহলে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার বা 22,400 মিলিলিটার। তাহলে এখন আমাকে দেখতে হবে যে 22,400 মিলিলিটার গ্যাসের ভর কত। এই 22,400 মিলিলিটার গ্যাসের যে ভর হবে সেটাই হবে এই গ্যাসের মোলার ভর। 22,400 মিলিলিটার গ্যাস মানে 1 মোল গ্যাস। তাহলে 22,400 মিলিলিটার গ্যাসের যে ভর আমরা পাবো সেটাই হবে আমার মোলার ভর। তাহলে আমরা কি দেখলাম, যে এসটিপিতে 112 ml গ্যাসের ভর 0.22 গ্রাম। তাহলে এসটিপিতে 1 ml গ্যাসের ভর কত? 0.22 বাই 112 গ্রাম। তাহলে এসটিপিতে 22,400 ml গ্যাসের ভর, তাহলে 0.22 বাই 112 ইন্টু 22,400, এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার আসবে 44 গ্রাম, প্রায় 44 গ্রাম। তাহলে 22,400 ml গ্যাসের ভর 44, অর্থাৎ আমরা তাহলে বলতে পারি এসটিপিতে 22.4 লিটার, 22,400 মিলিলিটার মানে 22.4 লিটার গ্যাসের ভর 44 গ্রাম। এই 22.4 লিটার গ্যাসের ভরকেই বলা হয় মোলার ভর, কারণ 22.4 লিটার গ্যাস মানে হচ্ছে 1 মোল গ্যাস।
তাহলে 1 মোল গ্যাসের ভরকে বলা হয় মোলার ভর। তাহলে আমরা বলবো সুতরাং গ্যাসটির মোলার ভর, গ্যাসটির মোলার ভর 44 গ্রাম। হয়ে গেল। এইবার তোমাকে বলেছে যে গ্যাসটার যে নমুনাটা আমাদের দিয়েছে তার মধ্যে কটা অণু আছে, অর্থাৎ এই যে 112 ml গ্যাস, এই 112 ml কতগুলো অণু আছে। তো আমরা পড়েছি দেখো মোলের ধারণা চ্যাপ্টারে, 1 মোল গ্যাসে অণুর সংখ্যা 6.023 10⁻23T। এটাকে আমরা বলি অ্যাভোগাড্রো নাম্বার। এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 1 মোল গ্যাসে, 1 মোল গ্যাস মানে কতটা গ্যাস? 22.4 লিটার। 22.4 লিটার মানে 22,400 মিলিলিটার। তাহলে আমরা বলতে পারি 22,400 মিলিলিটারে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যার সমান, মানে 6.023 10⁻23। তাহলে আমরা লিখি যে 22,400 ml গ্যাসে অণুর সংখ্যা 6.023 10⁻23। তাহলে 1 ml গ্যাসে অণুর সংখ্যা কত হবে? 6.023 10⁻23 ডিভাইডেড বাই 22,400। এবার তোমাকে যে নমুনাটা দিয়েছিল সেই নমুনাতে কতটা গ্যাস ছিল? 112 মিলিলিটার। তাহলে 112 মিলিলিটার গ্যাসে অণুর সংখ্যা 6.023 10⁻23 ডিভাইডেড বাই 22,400 ইন্টু 112। এবার এটাকে ক্যালকুলেশন করবে। এটাকে ক্যালকুলেশন করবে মানে কি, এই 6.023 সাথে 112 গুণ করবে, 6.023 সাথে 112 গুণ করবে, তাকে 22,400 দিয়ে আবার ভাগ করবে। করলে তোমার উত্তরটা আসবে 3.01 ইন্টু 10⁻21। তার মানে তোমাকে যে নমুনাটা দিয়েছে যার মধ্যে 112 মিলিলিটার গ্যাস ছিল, সেই 112 ml গ্যাসের মধ্যে অণু আছে কতগুলো? 3.01 10⁻21T। তাহলে 112 ml গ্যাসে অণুর সংখ্যা 3.01 10⁻21T। আর মোলার ভর কত হলো? 44 গ্রাম। তাই হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্নটার উত্তর। দেখো আমাদের পরবর্তী যে কোশ্চেনটা দেওয়া আছে অ্যাক্টিভিটি টাস্কে, সেটা হচ্ছে যে প্রধানত কি কি কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয়? বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে না কেন? কি কি কারণে? তো মূলত 2টো কারণ। এটা প্রায় তোমাদের সকলের বইতেই লেখা আছে, তাও আমি একবার ডিকটেট করছি, যদি লিখতে চাও লিখে নিও, নাহলে তোমাদের বই থেকে তোমরা পড়ে নেবে। তো হেডিং দিতে হবে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ। 1 নম্বর দিয়ে লেখো, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলি বিন্দু ভর। গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলি বিন্দু ভর, কমা, তাই পাত্রের আয়তনের তুলনায় অণুগুলির আয়তন নগণ্য দাঁড়ি, কিন্তু কম হলেও গ্যাসের অণুগুলির আয়তনকে উপেক্ষা করা যায় না।
কিন্তু কম হলেও গ্যাসের অণুগুলির আয়তনকে উপেক্ষা করা যায় না। দাঁড়ি এই আয়তন উপেক্ষা করলে গ্যাসের অণুগুলির অবাধ সঞ্চরণের জন্য আয়তন পাত্রের আয়তনের সমান হয়। অবাধ সঞ্চরণের জন্য আয়তন পাত্রের আয়তনের সমান হয়। দাঁড়ি কিন্তু বাস্তবে অণুগুলি নিজেরাই কিছুটা আয়তন দখল করে থাকে। দাঁড়ি এই অবস্থা আরও গুরুত্বপূর্ণ হয় যখন নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপে গ্যাসের আয়তন খুব কম হয়। এই অবস্থা আরও গুরুত্বপূর্ণ হয় যখন নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপে গ্যাসের আয়তন খুব কম হয়। এবার 2 নম্বর পয়েন্ট দেখো। 2 নম্বর পয়েন্টে লেখো, অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণজনিত ত্রুটি বলে একটা হেডলাইন দাও। অণুগুলির মধ্যে আন্ত হবে কথাটা, আমার উচ্চারণে একটু ভুল হলো। অণুগুলির মধ্যে আণবিক আকর্ষণজনিত ত্রুটি, এটা হেডলাইন দাও 2 নম্বর পয়েন্টে। আচ্ছা, আরেকটা কাজ করো, 1 নম্বর পয়েন্টে যে ডিসকাশনটা লিখলে সেই 1 নম্বর পয়েন্টের ডিসকাশনে একটা হেডিং করে দাও। হেডিংটা হচ্ছে, লেখো সসীম আয়তনজনিত ত্রুটি। এটা 1 নম্বর পয়েন্টের হেডলাইন করবে। আর 2 নম্বর পয়েন্টে হেডলাইন বললাম অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণজনিত ত্রুটি বলে লেখো, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য অনুযায়ী গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। দাঁড়ি কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল উপস্থিত। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল উপস্থিত। দাঁড়ি পাত্রের দেওয়ালে গ্যাসের অণুগুলির নিরন্তর সংঘর্ষ গ্যাসের চাপ সৃষ্টি করে। পাত্রের দেওয়ালে গ্যাসের অণুগুলির নিরন্তর সংঘর্ষ, নিরন্তর মানে অবিরাম চলছে, সবসময় ধাক্কাধাক্কি হচ্ছে, নিরন্তর সংঘর্ষ গ্যাসের চাপ সৃষ্টি করে। দাঁড়ি ফলে আদর্শ অবস্থায় আকর্ষণ মুক্ত অণুগুলি দেওয়ালে যে পরিমাণ ধাক্কা দিয়ে চাপ সৃষ্টি করত, বাস্তব গ্যাসের অণুগুলি তার থেকে কম পরিমাণ ধাক্কা দিয়ে কম চাপ সৃষ্টি করে। তার থেকে
কম পরিমাণ ধাক্কা দিয়ে কম চাপ সৃষ্টি করে। তো এই যে কোশ্চেনটা, যেখানে তোমাকে এই দুটো ত্রুটির কথা লিখতে বলেছে, যে কেন বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়, এই দুটো পয়েন্ট তোমরা লিখবে। এই দুটো পয়েন্ট প্রত্যেকটা বইতে লেখা আছে। আমাদের ক্লাস 10-এর যত ফিজিক্যাল সায়েন্স বই আছে সব বইতে গ্যাসের আচরণ বলে যে চ্যাপ্টারটা আছে, সেই গ্যাসের আচরণ চ্যাপ্টারের একদম শেষের দিকে গেলে একদম শেষে দেখবে এটা লেখা আছে, দুটো কারণ ব্যাখ্যা করা রয়েছে, সেখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। দেখো, এরপরে 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটাতে বলছে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন। তারপরে সাথে রয়েছে বিবর্ধক কাচরূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্সের সাপেক্ষে কোথায় রাখতে হবে। তো প্রথমে আসছি আমরা দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন। তো দিনের বেলা আকাশকে নীল দেখানোর পেছনে যে ঘটনাটা দায়ী, সেই ঘটনাটার নাম হচ্ছে আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ বলে একটা ঘটনা, সেই কারণে আমরা দিনের বেলা আকাশকে নীল দেখি। তো উত্তরটা লিখিয়ে দিচ্ছি, তার আগে একটু ঘটনাটা আমরা বুঝি যে আলোর বিক্ষেপণটা কি। তো দেখো, বলছে সূর্যের সাদা আলো, তোমরা জানো যে সাদা আলো 7টা বর্ণের সমষ্টি। সূর্যের সাদা আলো 7টি বর্ণের সমষ্টি। 7টি বর্ণ কি কি, তার নামটা যদি আমরা বলি সেটা হচ্ছে বেনি আসহ কলা। বেনি আসহ কলা। বে মানে বেগুনি বর্ণ, নি মানে নীল বর্ণ, আ বেনি আ মানে আকাশী, বেনি আ স স মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে কমলা, ল মানে লাল। সেই জন্য বলে বেনি আসহ কলা। এর মধ্যে 7টা বর্ণ আছে, বেগুনি থেকে লাল। এই প্রত্যেকটা বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে সূর্যের সাদা আলো যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছয়, তাহলে বায়ুমণ্ডলে অনেক ধূলিকণা থাকে, প্রচুর ধূলিকণা। তাহলে সেই সূর্যের সাদা আলো ওই ধূলিকণার সাথে কি হয়, সংঘর্ষ হয়। যে গ্যাসের অণু রয়েছে, শুধু তো ধূলিকণা না, বায়ুমণ্ডলের মধ্যে প্রচুর গ্যাসীয় পদার্থ আছে, সেই গ্যাসের অণু এবং ধূলিকণার সাথে সূর্যের যে সাদা আলো, তার মধ্যে যে বিভিন্ন বর্ণের আলোগুলো রয়েছে, সেই আলোক তরঙ্গের সাথে ধূলিকণা এবং গ্যাসের অণুগুলোর কি হয়, সংঘর্ষ হয়। সংঘর্ষ হলে গ্যাসের অণুগুলো বা ধূলিকণাগুলো কি করে, আপতিত আলোর যে শক্তি, সেই শক্তিটাকে শোষণ করে। সেই শক্তিটাকে শোষণ করার পরে ওই ধূলিকণা বা গ্যাসের অণুগুলো সেই শক্তিকে, যেটাকে শোষণ করলো, সেটাকে আবার তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে দেয়। সেটাকে আবার তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে দেয়। এবং এই যে তরঙ্গ সৃষ্টি হলো ধূলিকণা থেকে, সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আর আপতিত আলো যেটাকে শোষণ করেছে, সেই আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটা পরস্পর সমান হয়। যে আলো আপতিত হলো ধূলিকণার ওপরে, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর ধূলিকণা আপতিত আলো থেকে শক্তি শোষণ করার পর সেই শক্তিকে যখন তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য পরস্পর সমান হয়। এই ঘটনাটাকে বলি আমরা আলোর বিক্ষেপণ। এবং বিজ্ঞানী র্যালে বলে একজন বিজ্ঞানী আমাদের একটা সূত্র দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বিক্ষেপণের ফলে যে আলোক তরঙ্গ আমরা পাব, বিক্ষেপণের ফলে যে তরঙ্গ আমরা পাই, সেই আলোক তরঙ্গের তীব্রতা যদি আই হয় আর তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে তীব্রতা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক। এই ল্যামডাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর আই হচ্ছে তীব্রতা। তাহলে বিক্ষেপণের ফলে ধূলিকণা থেকে বা গ্যাসীয় অণু থেকে যখন তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ল, সেই বিক্ষেপণের ফলে যে তরঙ্গ আমরা পেলাম, সেই তরঙ্গের তীব্রতা যদি আই হয়, তাহলে সেই তীব্রতা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি, সেই আলোর তীব্রতা কম। যেমন লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি,
তাহলে লাল আলোর তীব্রতা কম হবে। বেগুনি বা নীল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে ওর তীব্রতা বেশি হবে। এবং এই বিক্ষেপণের ক্ষেত্রে মনে রাখবে, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হয় তার বিক্ষেপণের তীব্রতা তত কম। দেখো তাই হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যর সাথে ব্যস্তানুপাতিক। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণের তীব্রতা কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিক্ষেপণের তীব্রতা বেশি। তাহলে নীল আলোর বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, ফলে বেগুনি বর্ণের আলো যখন ধূলিকণা এবং গ্যাসের অণুর দ্বারা বিক্ষেপণ হবে, সেক্ষেত্রে বিক্ষেপণের ফলে যে তরঙ্গ আমরা পাবো সেই তরঙ্গের তীব্রতা অনেক বেশি হবে। এবং সেই তীব্রতা বেশি হওয়ার কারণেই আমরা আকাশকে কি দেখি? নীল দেখি। সে আকাশকে আমরা সেই জন্যে নীল দেখি। তাহলে এটা হচ্ছে বিক্ষেপণের ঘটনাটার ব্যাখ্যা। এবার যেটা বুঝতে হবে, তাহলে আমাদের প্রশ্নটা বলেছে আকাশকে আমরা নীল দেখি কেন, তার উত্তরটা তাহলে আমরা কিভাবে লিখব। তো আশা করি তোমরা বিক্ষেপণ ঘটনাটা বুঝতে পারলে। এবার দেখো জাস্ট উত্তরটার আসল জায়গা কি? এই যে তীব্রতা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে বেগুনি বা নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, ফলে সেক্ষেত্রে যে আলো বিক্ষেপ হবে, সেই বিক্ষেপ হওয়ার ফলে যে আলোক তরঙ্গ আমরা পাবো, বিক্ষেপণের ফলে যে আলোক তরঙ্গ আমরা পাবো, সেখানে নীল আলোর তীব্রতা বেশি হয়, ফলে আমাদের চোখ নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল হয়। সেই কারণে আমরা আকাশকে নীল দেখি। তো এবার উত্তরটা তোমরা লিখে নাও যে উত্তরটাকে কিভাবে সাজাবে। আমি ঘটনাটাকে তোমাদের একটু বুঝিয়ে দিলাম। তো দেখো বলছে দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন, তাহলে উত্তরটা লেখো, সূর্যের সাদা আলো যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায়, তখন বায়ুমণ্ডলের সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন গ্যাসের অণু দ্বারা সূর্যালোকের বিক্ষেপণ ঘটে। দাঁড়ি র্যালের বিক্ষেপণের সূত্র অনুযায়ী, এই যে সূত্রটা হচ্ছে এইটা লিখে দেবে, যে র্যালের বিক্ষেপণের সূত্র অনুযায়ী I প্রপোর্শনেট 1/λ⁴, এই কথাটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে। র্যালের বিক্ষেপণের সূত্র অনুযায়ী I প্রপোর্শনেট 1/λ⁴, ব্র্যাকেটের মধ্যে লেখো, বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। যে টু দি পাওয়ার 4 মানে চতুর্থ ঘাত, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। দাঁড়ি এখন সূর্যের সাদা আলোতে উপস্থিত বেগুনি বা নীল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন। নীল বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন। দাঁড়ি তাই সাদা আলোর মধ্যে উপস্থিত বেগুনি ও নীল বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়। বেগুনি বা নীল বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়। দাঁড়ি আবার আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল। দাঁড়ি তাই বায়ুমণ্ডলে বিক্ষিপ্ত আলো আমাদের চোখে এসে পৌঁছলে
আমাদের চোখে এসে পৌঁছলে নীল আলোর অধিক বিক্ষেপণের জন্য আমরা আকাশকে নীল দেখি। নীল আলোর অধিক বিক্ষেপণের জন্য আমরা আকাশকে নীল দেখি। তাহলে এই হচ্ছে আমাদের আকাশকে নীল দেখায় কেন, সেই প্রশ্নটার উত্তর। যদি তোমাদের লিখতে গিয়ে কোথাও আটকে যায়, তোমরা ভিডিওটা পজ করে একটু এগিয়ে পিছিয়ে রিওয়াইন্ড বা ফরওয়ার্ড করে দেখে নেবে, ধীরে ধীরে টুকে নিও লেখাটা। এবারের পার্ট একটা কোশ্চেন ছিল, এর একটা পার্ট আছে। পার্টে বলছে বিবর্ধক কাচরূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্সের সাপেক্ষে কোথায় রাখতে হয়। তো দেখো, আমরা পড়েছিলাম যে উত্তল লেন্স তার সামনে ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে যদি কোনো বস্তু রাখা হয়, তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব হয় বিবর্ধিত, সদ এবং সমশীর্ষ। যদি আমরা একটু ছবি এঁকে দেখি, ধরো এটা যদি একটা উত্তল লেন্স হয়, এই হচ্ছে উত্তল লেন্স, এটাকে বলি আমরা আলোক কেন্দ্র। ধরো এই হচ্ছে ফোকাস, দুটো ফোকাস, একটা প্রথম মুখ্য ফোকাস, একটা দ্বিতীয় মুখ্য ফোকাস। তো ধরো আমি একটা বস্তুকে ফোকাসের আগে রাখলাম, অর্থাৎ বস্তুর দূরত্ব ফোকাস দৈর্ঘ্যের থেকে ছোট। ফোকাসের আগে কোনো বস্তুকে রাখা মানে বস্তুর দৈর্ঘ্য, এই বস্তুর যে দূরত্ব লেন্স থেকে বস্তুর দূরত্ব ফোকাস দৈর্ঘ্যের থেকে ছোট। এবার দেখো, এখানে প্রতিবিম্ব আঁকার নিয়ম কী ছিল, যে বস্তু থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে লেন্সে আপতিত হবে, সেটা ফোকাস দিয়ে নির্গত হবে, আর আরেকটা আলোকরশ্মি আলোক কেন্দ্র বরাবর আসবে। এবার এই রশ্মি দুইটি সামনের দিকে কোনোদিনই একে অপরকে ছেদ করবে না, কিন্তু এদেরকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, তাহলে আমরা দেখতে পাই যে এরা একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এই রশ্মিগুলোকে যদি আমরা পেছন দিকে এরকম বর্ধিত করি, তাহলে আমাদের দেখো, দেখলে মনে হয় যে এই রশ্মি দুটো পি ড্যাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। ফলে পি ড্যাশ বিন্দুটিকে বলা হয় পি বিন্দুর অসৎ বিম্ব। পি ড্যাশ বিন্দুটিকে বলা হয় পি বিন্দুর অসৎ বিম্ব। তো পি ড্যাশ থেকে যদি আমরা একটা লম্ব আঁকি প্রধান অক্ষের ওপর, তাহলে পি ড্যাশ কিউ ড্যাশকে আমরা বলবো পি কিউ বস্তুর অসৎ প্রতিবিম্ব। তাহলে এখানে দেখো, এই প্রতিবিম্বটা বস্তুর থেকে আকারে বড় হলো এবং সমশীর্ষ, এটাকে বলে বিবর্ধিত প্রতিবিম্ব, বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব। তাহলে একটা উত্তল লেন্স যখন কোনো একটা বস্তুর বিবর্ধিত এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে, তখন আমরা উত্তল লেন্সকে বলি বিবর্ধক কাচ। তখন উত্তল লেন্সকে বলা হয় বিবর্ধক কাচ। তাহলে বিবর্ধক কাচ রূপে যদি আমরা একটা উত্তল লেন্সকে ব্যবহার করতে চাই, তাহলে বস্তুকে আমরা কোথায় রাখছি, দেখো বস্তুকে রাখছি আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে। আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে আমাকে বস্তুকে রাখতে হবে, তাহলে গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ এবং আকারে বড় হবে, অর্থাৎ বিবর্ধিত প্রতিবিম্ব হবে, এবং আমরা বলবো যে উত্তল লেন্স এখানে আচরণ করছে বিবর্ধক কাচ রূপে। তাহলে কোথায় বস্তুকে রাখবো, কোশ্চেন ছিল বস্তুটাকে কোথায় রাখতে হবে, তাহলে আমরা বলবো বস্তুকে রাখতে হবে আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে। বস্তুকে রাখতে হবে আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে। এবারের পরের কোশ্চেন দেখো, তোমাদের বলেছে পর্যায় সারণীতে, 5 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীতে গ্রুপ 1 ভুক্ত মৌলদের ক্ষার ধাতু বলা হয় কেন। তারপরে বলেছে একটি ইউরেনিয়াম উত্তর মৌলের চিহ্ন লেখো। দেখো, পর্যায় সারণীতে গ্রুপ 1 ভুক্ত মৌলদের ক্ষার ধাতু বলা হয় কেন। তো দেখো, তোমরা যদি পর্যায় সারণীটা ভালো করে দেখো, তাহলে দেখবে গ্রুপ 1-এ যে মৌলগুলো থাকে, সেই গ্রুপ 1-এর মৌলগুলো হচ্ছে, যেমন হাইড্রোজেন আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, এগুলো হচ্ছে গ্রুপ 1-এর মৌল। আরও কিছু মৌল রয়েছে, আমি সবকটার নাম বললাম না। তো এই মৌলগুলোকে আমরা ক্ষার ধাতু কেন বলছি। আর যদি আমরা এটা আধুনিক পর্যায় সারণী হিসাবে বললাম, যদি আমরা একটু পুরনো পর্যায় সারণীকে দেখি, তাহলে সেখানে গ্রুপ 1-এ যে মৌলগুলো থাকে সেগুলো হচ্ছে কি,
গ্রুপ ওয়ানে যে মৌলগুলো থাকে সেগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম থাকে, সেখানে ক্যালসিয়াম থাকে, সেখানে বেরিলিয়াম থাকে, এরকম বহু মৌল আছে যারা গ্রুপ ওয়ানে থাকে। এবং এই গ্রুপ ওয়ানের যে মৌলগুলো এরা কিন্তু সবাই ধাতব। গ্রুপ ওয়ানে যত মৌল থাকে এরা হচ্ছে সবই ধাতু। এবার প্রশ্ন হচ্ছে এদেরকে ক্ষার ধাতু কেন বলছি? ক্ষার ধাতু বলার কারণ হচ্ছে গ্রুপ ওয়ানের যে মৌলগুলো, এই মৌলগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তীব্র ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে। যেমন ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করে ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করে সোডিয়াম অক্সাইড। এগুলো হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড। তো এই যে গ্রুপ ওয়ানের মৌলগুলো এদেরকে আমরা ক্ষার ধাতু বলছি, তাহলে এই কারণে যে গ্রুপ ওয়ানের যে মৌলগুলো তারা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তীব্র ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে, আবার এরা জলের সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। যেমন সোডিয়ামের সঙ্গে যদি জলের বিক্রিয়া করো তাহলে উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। ম্যাগনেসিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া করলে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 1 নম্বর গ্রুপের মৌলগুলো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তীব্র ক্ষারকীয় অক্সাইড গঠন করে, আবার জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে এবং সঙ্গে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। তো সেই কারণে এই যে 1 নম্বর গ্রুপের মৌলগুলো এদেরকে বলা হয় ক্ষার ধাতু। সেই কারণে 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। তাহলে বোঝা গেল, তোমরা লিখবে 1 নম্বর গ্রুপে অবস্থিত মৌলগুলি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে, আবার জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সেই জন্য 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। এবং উদাহরণ হিসাবে লিখে দেবে যে 1 নম্বর মৌলে যে মৌলগুলো আছে তার 2-1টা নাম লিখতে পারো, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই মৌলগুলো থাকে 1 নম্বর ধাতুতে এবং এরাই হলো ক্ষার ধাতু। তুমি উদাহরণ হিসাবে মৌলগুলোর নাম লিখে দিতে পারো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এই হলো তোমার এইটা। আরেকটা পার্ট আছে, একটি ইউরেনিয়াম উত্তের মৌলের চিহ্ন লেখো। ইউরেনিয়াম উত্তর মৌল, ইউরেনিয়াম উত্তের মৌলের মধ্যে নেপচুনিয়াম পড়ে, তার চিহ্ন NB, বা তুমি লরেন্সিয়াম লিখতে পারো LR, এভাবে লিখবে। নেপচুনিয়াম যখন লিখবে তখন লিখবে NB, নিচে লিখবে 93 হবে। এটা হচ্ছে নেপচুনিয়াম, এটার নাম হচ্ছে নেপচুনিয়াম। নেপচুনিয়াম। আরেকটা লিখতে পারো, সেটা হচ্ছে LR লেখা হয়, এখানে নিচে লিখবে 103। এগুলো হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। 93 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, 103 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এটাকে বলে লরেন্সিয়াম। লরেন্সিয়াম। তো এগুলো হচ্ছে ইউরেনিয়াম উত্তর মৌল। নেপচুনিয়াম, লরেন্সিয়াম এগুলো লিখলেই হবে, ইউরেনিয়াম উত্তর মৌল বলা হয় এদের। তো এই হচ্ছে তোমার 5 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে এই 5টা কোশ্চেন তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1-এর মধ্যে ছিল। তো এই 5টা কোশ্চেন আমি তোমাদের ডিসকাস করে দিলাম, তোমরা এবার এগুলো খাতায় লিখে ফেলো। আমি পরের দিন যখন তোমাদের ক্লাস নেব তখন আমি পরের যে আরেকটা পার্ট আছে, 2টো পার্ট আছে, সেকেন্ড পার্টে আরও 4-5টা কোশ্চেন আছে। সেই 4-5টা কোশ্চেন নেক্সট দিন যখন ক্লাস নেব সেই দিন ডিসকাস করে দেবো। আশা করি তোমরা এই কটা কোশ্চেন বুঝতে পারলে, এগুলো এবার খাতায় লিখে নিও। তাহলে আজকে এখানেই রাখলাম, সকলে ভালো থেকো।